দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আজ দিনভর আমাদের নজর ছিল রাজনৈতিক মহল তো বটে, এবং বিশেষত সেই সব ভোটারদের যাদের ভবিষ্যৎ এখনো ঝুলে রয়েছে। তার কারণ আজ প্রকাশিত হওয়ার কথা সাপ্লিমেন্টারি লিস্ট প্রথম দফায়। কিন্তু যে আলোচনা আমরা এখন করছি এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট আউট হয়নি, তাই সেদিকে নজর থাকছেই। সব থেকে বড় কথা, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, প্রার্থী তালিকা সামনে চলে এসেছে, প্রচার পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু এখন একটা বিরাট সংখ্যক ভোটার জানেনই না তাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে। আদৌ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটের দিনে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল তাদের কাছেই বা এটা কতটা চিন্তায় রাখছে এবং যে সময়সীমাটা থাকছে সেটা কতটা চ্যালেঞ্জিং কমিশনের কাছে নির্দিষ্টভাবে সুষ্ঠুভাবে সেই তালিকা প্রকাশ করার। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, আজ সারা দিন এদিকে আমাদের নজর ছিল, কিন্তু যেই মুহূর্তে আলোচনা করছি এখনো পর্যন্ত আমরা জানি না আর কতক্ষণের মধ্যে এই লিস্ট সামনে আসবে। যদি ধরে নেওয়া যায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় 20 থেকে 23 দিন সময় চলে গেছে, এবং আজ এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে নিয়ার অ্যাবাউট 28 লক্ষ ভোটারের নাম প্রকাশ হতে চলেছে। যাদের নাম আজকে থাকছে না, কি ভবিষ্যৎ? না দেখো অর্পিতা, সেটা হচ্ছে যে 28 লক্ষ ভোটারের নাম বললে এখানে ভুল হবে। 28 লক্ষ আবেদনকারী। এবার এই 28 লক্ষ আবেদনকারীর মধ্যে যতজনের নাম যোগ্য হিসেবে থাকবে তারা হলেন ভোটার, আর যাদের নাম ভোটার থাকবে না তারা হলেন অযোগ্য, তার মানে তারা ভোটার নন। তাদের অধিকার থাকবে যে ট্রাইব্যুনালে যাওয়া, যে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এখন ইন্টারেস্টিং যেটা তুমি বলতে চাইলে সেটা হচ্ছে যে টোটাল 60 লাখ আবেদনকারীর নাম ঝুলে রয়েছে। এই 60 লক্ষকে আমরা ভোটার বলতে পারি না সবাইকেই, তার কারণ হচ্ছে 60 লক্ষ আবেদনকারী, তার মধ্যে অলরেডি 28 বা 30 লক্ষ আবেদনকারীর নাম যাচাই করা হয়েছে। এই যাচাই করার পরে আজকে দেখতে হবে যে ফাইনালি, যতদূর জানা যাচ্ছে রাত 9টা বেজে যাবে যে সাপ্লিমেন্টারি লিস্ট বের হতে, এবং রাত 9টার পরেও বোঝা যাবে না, অ্যাকচুয়ালি হয়তো একটা ক্রুড নাম্বার বোঝা যাবে, যে নাম্বারটা হচ্ছে কতজনের নাম যোগ্য বিবেচিত হলো, কতজনের নাম যোগ্য বিবেচিত হলো না। এর বাইরে আর কিছু জানা যাবে না যে এলাকাওয়ারি কি হলো বা জেলাওয়ারি ফিগারটা কি দাঁড়ালো। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে 28 লক্ষ আবেদনকারী, তার মধ্যে ধরো যে XYZ একটা সংখ্যার নামে যোগ্য বলে বিবেচিত হলো, বাকিরা অযোগ্য বলে বিবেচিত হলেন, তারা ট্রাইব্যুনালে যেতে পারবেন। এখনো পর্যন্ত তারপরেও 32 লক্ষ আবেদনকারীর যে আবেদন সেটা বিবেচনা করা বাকি রইল। হাতে রইল কতদিন? হাতে রইল মাত্র 13 দিন। একদমই 6 তারিখে সম্ভবত নমিনেশনের লাস্ট ডেট, প্রথম দফার নির্বাচন। রাইট। এবার হচ্ছে যে ফাইনাল ভোটার লিস্ট যেটা হচ্ছে SIR এর পর, সেটা 28 ফেব্রুয়ারি পাবলিশড হয়েছিল। তারপর থেকে আজকে 23 দিন, তো 23 দিন লাগলো 28 লক্ষ ভোটারের আবেদন, 28 লক্ষ আবেদন বিবেচনা করতে। এখনো 32 লক্ষ বিবেচনা করা বাকি আছে। হাতে কতদিন আছে? 13 দিন। আমি জানি না। তো এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন, যে 13 দিনের মধ্যে কি 32 লক্ষ আবেদন যাচাই করা সম্ভব হবে? সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছে। ধরা যাক যে 13 দিনের মধ্যে 32 লক্ষ আবেদন যাচাই করা সম্ভব হলো, কিন্তু যারা অযোগ্য বিবেচিত হলেন তারা তো ট্রাইব্যুনালে যাবেন, তো তাদের ভবিষ্যৎ কি হবে? তার মধ্যেও যোগ্য ভোটার থাকতে পারে। তার কারণ হচ্ছে যে ইলেকশন কমিশন বলে দিয়েছে যে যাচাইটা কিসের ভিত্তিতে হচ্ছে? যাচাইটা ভিত্তিতে হচ্ছে যে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট আপলোড করেছিলেন। একদমই। এবার দেখা যাচ্ছে যে আবেদন করার সময় যিনি আবেদন করছেন তার হয়তো পর্যাপ্ত ডকুমেন্ট রয়েছেন, কিন্তু এই ইয়ারও বা ইয়ারও আপলোড করেননি, এবং আপলোড করার পরে যে আবেদনকারীকে তাকে কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি যে হ্যাঁ আপনি অমুক ডকুমেন্ট জমা দিয়েছেন। ফলে আবেদনকারী দেখাতেও পারবেন না যে তিনি কি কি ডকুমেন্ট জমা দিয়েছেন। মানে শুরু থেকে এতবার নির্দেশনাতেও চেঞ্জ এসছে, সমস্ত কিছু নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা, তাহলে তুমি কি বলছো যে মানে আরো চ্যালেঞ্জটা অনেকটা কমিশনের কাছে বেড়ে গেল? কমিশনের একটা ব্যাখ্যা রয়েছে। কমিশনের ব্যাখ্যাটা হচ্ছে যে কমিশনের অধিকার রয়েছে যে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে সেই নির্ঘণ্ট মেনে ভোটটা করানোর ম্যান্ডেট এবং অধিকার কমিশনের রয়েছে। এটা কমিশনের ব্যাখ্যা, ইলেকশন কমিশনের ব্যাখ্যা। এবং আমি সিইওর সাথে কথা বলেছি বা সিইও অফিসারদের সাথে কথা বলেছি, আমার রিপোর্টাররা কথা বলেছে,
সেখান থেকে বারবার করে কমিশনের কাছ থেকে আমরা একটা ব্যাখ্যাই পেয়েছি যে অ্যাডজুডিকেশনে যাই নাম থাকুক না কেন, আমার যা ভোটের শিডিউল, সেই শিডিউল মেনেই ভোটটা হবে। তার মধ্যে যতজন যোগ্য বিবেচিত হলেন ততজন ভোট দেবেন, যতজন হলেন না ততজন ভোট দেবেন না। এটা কমিশনের ব্যাখ্যা। এরপরে একটা কোয়েশ্চেন থেকে যায় যে সুপ্রিম কোর্ট কি এই ব্যাখ্যা মেনে নেবে, যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি চলছে। আমি এর আগের দিনও বলেছি যে নর্মালি আমরা কি দেখেছি যে প্রিসিডেন্স হচ্ছে যে ইলেকশন কমিশন একবার যখন ভোটের দিনক্ষণ অ্যানাউন্স করে দেন তখন সুপ্রিম কোর্ট আর সেটার ব্যাপারে খুব একটা নাক গলায় না। সুপ্রিম কোর্ট এমন কিছু করে না যাতে করে সেই ভোটের নির্ঘণ্টটা উলটপালট হয়ে যায়। এখানে সুপ্রিম কোর্ট কমিশনের যে অধিকার বা অগ্রাধিকার সেটাকে মান্যতা দেয়। কিন্তু এটা একটা পিকুলিয়ার কেস, যে পিকুলিয়ার কেসটায় মামলাটি ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে থেকেই চলছে এবং সুপ্রিম কোর্ট আগেই বলেছে যে ট্রাইব্যুনাল গঠনের কথা। এখন সুপ্রিম কোর্ট কি করে বিষয়টিকে ব্যাখ্যা করবেন, এইটা কিন্তু এখনো পর্যন্ত বকেয়া রয়ে গেছে। এবার একটা প্রশ্ন তো চলে আসছে মধ্যে, আমরা বঙ্গ ভোটের চরিত্র দেখি তা অন্যান্য রাজ্যের থেকে সবসময় আলাদা। এই যে লিস্টটা সামনে আসছে, কোথাও গিয়ে কি একটা কোনো অশান্তির আশঙ্কা থেকে যাচ্ছে? যদি থাকে সেটাই বা কেন? না দেখো, যে অশান্তির আশঙ্কা তো রয়েছেই, যে কারণে এবং এখন তুমি দেখো যে যেদিনকে ভোটটা অ্যানাউন্স হয়ে গেছে তারপর থেকে তো পুলিশ প্রশাসনের উপরে তো একটা কমিশনের খবরদারি রয়েছে এবং কমিশনের সেই তত্ত্বাবধানেই তুমি দেখো যে শনিবার দিন মোস্ট প্রবাবলি নবান্ন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি জারি করে সমস্ত জেলা শাসককে বলেছে যে 23 তারিখ সন্ধ্যেবেলা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে পারে। সুতরাং সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু অশান্তির আশঙ্কা রয়েছে, আপনারা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখবেন এবং সমস্ত এসপিকে জানিয়ে দেবেন যে এই ব্যাপারে নিরাপত্তা রাখার জন্য। তার মানে কি? তার মানে প্রশাসনের কাছেও একটা অশান্তির আশঙ্কার পূর্বাভাস রয়েছে। ফোরকাস্ট হবেই আমরা বলতে পারি না, কিন্তু একটা অ্যাপ্রিহেনশন বা আশঙ্কা রয়েছে, এটুকু তো বলাই যায়। তার কারণ হচ্ছে যে ভোটারের নাম যোগ্য ভোটারের নাম, অযোগ্য হলে তো কেউ যদি অযোগ্য হন আজকের দিনে তার তো ফিজিক্যাল প্রেজেন্সই থাকবে না, তার ফলে বুথে গিয়ে কোনো ভূত তো আর বুথে গিয়ে ঝামেলা করতে পারেন না। কিন্তু কোনো যোগ্য ভোটারের নাম যদি সত্যিই বাদ যায়, তিনি তো গিয়ে ওখানে অশান্তি পাকাতে পারেন, তিনি তো গিয়ে বলতে পারেন কেন আমার নাম নেই, এই তো আমার ডকুমেন্ট রয়েছে। কারণ আমাদের অফিসেই আমি দেখেছি, আমার কলিগ আছেন, তার মা পেনশন হোল্ডার এবং ইলেকশন কমিশন জানিয়েই দিয়েছে যে কোনো পেনশন হোল্ডার স্টেট গভর্নমেন্টের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, তার নাম ওই ডকুমেন্ট দেখালেই আপডেট হয়ে যাবে, ভোটার লিস্টে থাকবে। তার নাম নেই, এখন যদি এরকম যদি ভোটাররা গিয়ে ওই জেলা শাসকের অফিসে বা বিএলওর বাড়িতে বা কোথাও গিয়ে একটা অশান্তি করেন, সেই আশঙ্কা তো থেকেই যাচ্ছে। একদম। এবার একটু এর পেছনে যে রাজনৈতিক সমীকরণ বা ভোটের অঙ্ক, সেই দিকটাতে আসি। এসআইআর এর একেবারে শুরু থেকে আমরা একটা ন্যারেটিভ বিজেপির থেকে পেয়ে এসেছি, যেখানে অনুপ্রবেশকারী হোক, রোহিঙ্গা হোক, এই তত্ত্বগুলোকে তারা সামনে এনেছে। এসআইআর হলো, বহু নাম বাদ গেল, কিন্তু কমিশন সেই সংখ্যা সম্পর্কে কিছু বলতে পারেনি এবং ফলত কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের কাছে তাদের একটা অস্ত্র বলা যেতে পারে সেটা চলে আসলো। এটা কি কোথাও গিয়ে ভোটারদের মধ্যে একটা মেরুকরণ তৈরি করতে পারে, বা এই নির্বাচনে একটা সেটব্যাক বিজেপির হতে পারে? না, বিজেপি সেটব্যাক হবে আমি সেটা কেন বলবো। কথাটা হচ্ছে যে এগুলো তো আমরা প্রেডিক্ট করতে পারি না। তখন বিজেপি যেটা করেছে, বিজেপি খুব সুচিন্তিতভাবেই এই রাজনীতিটা করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি জানে যে এখানে প্রায় 30% সংখ্যালঘু ভোটার রয়েছে, যেই ভোটারের ভোট তারা পাবে না। সুতরাং বিজেপির প্রথম দিন থেকেই যে টার্গেট ছিল সেটা হচ্ছে যে বৃহত্তর হিন্দু ভোট, সেই ভোটটাকে যতটা পোলারাইজ করতে পারে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে 15 বছরের সরকার, তার একটা স্বাভাবিক অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। সেই অ্যান্টি ইনকামবেন্সির কারণে মানুষের যে ক্ষোভ সরকারের বিরুদ্ধে এবং একটা বিকল্প উন্নয়নের মডেল দেখিয়ে সেই যে তৃণমূল বিরোধী ভোট, এই ভোটটাকে নিজেদের দিকে আনা। এবার বিজেপির কাছে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা, সেখানে প্রচুর সংখ্যালঘু ভোটারের নাম রয়েছে, যারা লেজিটিমেট ভোটার নন তাদের নাম রয়েছে। এবার সেটাকে বিজেপি প্রপাগেট করেছে দুটো কারণে প্রপাগেট করেছে। একটা হচ্ছে যে সেই ভোটারদের নামটাকে যাতে ভোটার তালিকা থেকে বাদ যায়, ইলেকশন কমিশনের উপর একটা প্রেশার তৈরি করা। আর দুই, যে একটা পোলারাইজেশনের পলিটিক্স করা, যে হিন্দু জনগোষ্ঠীকে তার মন পাওয়ার চেষ্টা করা, যে দেখো
এইভাবে ইলেজিটিমেট ওয়েতে সংখ্যালঘু ভোটারদের নাম রয়েছে, তাতে তোমাদের যে রিসোর্স সেটা চলে যাচ্ছে। সুতরাং তোমরা তোমাদের কথা ভাবো, এটা করে হিন্দু ভোটারকে কাছে টানার চেষ্টা করেছে। এই টু প্রং স্ট্র্যাটেজিতে বিজেপি এখানে কাজ করেছে, এটাই হচ্ছে কথা। এবার যদি আইনি দিকে প্রসঙ্গে আসি, তাহলে আইনি পথ কি খোলা থাকছে, এবং রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসও কি সেক্ষেত্রে বেশ কিছুটা ভেবে চিনতে পা ফেলবে আইনি দেখো, পদক্ষেপ? আইনি পদক্ষেপ যেটা আছে, যেটা তুমি বলতে চাইছো, সেটা হচ্ছে যে আজকে যদি অ্যাডজুডিকেশনের যদি আজকে সে 10 লাখ নাম বাদ গেল, তার মধ্যে তো একটা দুটো লেজিটিমেট ভোটার থাকতে পারে যারা ট্রাইব্যুনালে যাবেন। কোয়েশ্চেন রিমেন্স যে একজন যোগ্য ভোটারকে বাদ দিয়েও কি ভোটটা হবে, সুপ্রিম কোর্ট কি অবস্থান নেবে, সুপ্রিম কোর্টের ব্যাখ্যা কি হবে, এইটাই তো। এবার এইটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে চ্যালেঞ্জ করার আমি জানি না, আমি তৃণমূলের থেকে খুব বেশি উদ্যোগ দেখতে পাচ্ছি না, এবং বিজেপিও কৌশলগতভাবে সাইলেন্ট রয়েছে এটাতে। তার কারণ হচ্ছে যে তৃণমূলের ক্ষেত্রে ব্যাপারটা কি, তৃণমূলের ক্ষেত্রে এই অ্যাপ্রিহেনশন থাকতে পারে যে আজকে যদি সুপ্রিম কোর্টে এ ব্যাপারটা যায় এবং সুপ্রিম কোর্টে যদি ভোটটাকে পিছিয়ে দেয়, এবং সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে জারির মতো অবস্থা থাকে, তাহলে তো সেখানে সেই জন্য বিজেপিকে আর কেন্দ্রীয় সরকারকে দায়ী করা যাবে না, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে একটা পরিস্থিতি তৈরি হবে। তো এবং কোনো স্টেটে যদি আজকে পশ্চিমবঙ্গে যদি এরকম রাষ্ট্রপতি শাসন হয়, সেটা ওইরকম 2 দিন বা 5 দিনের জন্য বা 1 মাসের জন্য হবে না, সেটা একটা 3 মাস 4 মাস বা 5 মাস সময়ের জন্য হতে পারে। এই 5 মাস সময়ের জন্য যদি আজ পশ্চিমবঙ্গে আজকে এরকম রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়, সেটা তৃণমূলের জন্য খুব একটা অনুকূল হবে না। এবং যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, তাহলে তারা সেটাকে সেভাবে ব্যবহার করবে, তাদের জন্য পজিটিভ ওয়েতে ব্যবহার করবে। তো তৃণমূল চায় যে ভোটটা হোক, যাই হোক না কেন অ্যাডজুডিকেশনের জন্য, সেজন্য বিজেপিকে এবং কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তৃণমূল প্রচারটা করে যাবে যে মানুষের দুর্ভোগ, এসআইআর এর জন্য মানুষের দুর্ভোগ, এত লক্ষ লোকের নাম বাদ যাওয়া, এবং সেটা বিজেপির চক্রান্ত, বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে করালো, ইলেকশন কমিশন এবং বিজেপি এক, এই প্রচারটা তৃণমূল করে যাবে। বিজেপি দেখা যাচ্ছে স্ট্র্যাটেজিক্যালি সাইলেন্ট। একটা সময় আমরা দেখেছি যে বিজেপি ওয়াজ ভেরি ভোকাল, যে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর এরা খালি বলছিলেন 1 কোটি নাম বাদ যাবে, এই যাবে ওই যাবে। গত 15-20 দিন 30 দিন ধরে দেখছি যে শুভেন্দু অধিকারীরা কেউ আর এসআইআর এর ব্যাপারে কোনো শব্দও করছে না। এটা খুব স্ট্র্যাটেজিক বলেই আমার মনে হয়, কারণ ওরা দেখাতে চাইবে, বিজেপি দেখাতে চাইছে যে যা করছে ইলেকশন কমিশন করছে, যা করছে সুপ্রিম কোর্ট করছে, আমাদের কোনো ভূমিকা নেই। আমাদের বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যেন একজনও অযোগ্য ভোটারের নাম না থাকে। তাদের প্রকাশ্য মন্তব্য যে কোথাও গিয়ে এটা কমিশনের কাজ, এটা মানে দল হিসাবে বিজেপির এখানে কোনো ভূমিকা নেই। এক্স্যাক্টলি, কিন্তু প্রথম দিকে যেভাবে শুভেন্দুরা বলছিলেন, তাতে তৃণমূলের এই ন্যারেটিভটা সেট করার সুবিধা হচ্ছিল যে কোথাও না কোথাও ইলেকশন কমিশন এবং বিজেপি মানে একই অঙ্গ, ঠিক আছে। তো বিজেপির কথাতেই ইলেকশন কমিশন এটা করছে, সেই জায়গা থেকে ক্রমশ বিজেপি নিজেকে ডিস্টেন্স করেছে এবং দেখাতে চাইছে যে এসআইআরটা টিপিক্যালি ইলেকশন কমিশনের প্রসিডিওর, এবং এটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট যা বলবে তাই। সুতরাং আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই, আমাদের শুধু দেখার একটাই জিনিস যে কোনো অযোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকায় না থাকে এবং কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায়। এবার যেটা তুমি আসতে চাইছো লিগাল দিকটাতে, সেটাতে হচ্ছে যে লিগাল দিকটাতে কি আছে। আজকে যদি লিগাল দিকটায় রাষ্ট্রপতি শাসনের মতো জারির মতো অবস্থা তৈরি হয়, বিজেপি খুশিই হবে, অখুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ সেক্ষেত্রে বিজেপি পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে নিউট্রাল করে ভোটটা করানোর চেষ্টা করবে, এটা হচ্ছে বিজেপি। তো বিজেপি এখন দুনো হাত মিলে লাড্ডুর কথা ভাবছে ওরকম পরিস্থিতিতে। আর যদি ভোটটা এখনো হয়, তাহলেও এই অ্যাডজুডিকেশনের ফলে যে কিছু লক্ষ নামকে বাইরে রেখেই ভোটটা হবে, এবং তাতেও বিজেপি মনে করে তাতে লাভ আছে। কারণ বিজেপি মনে করে যে 58 লক্ষ ভোটারের নাম অলরেডি ভোটার লিস্ট থেকে বাদ গেছে, যারা ডেড ভোটার বা শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার, এই যে ভোটারদের ফায়দাটা যদি 5 পয়সাও পেয়ে থাকে, তাহলে সে তৃণমূলই পেয়েছে। সুতরাং তৃণমূলের 5 পয়সা ক্ষতি হলো। আর অ্যাডজুডিকেশনের তালিকায় দেখা যাচ্ছে যে অধিকাংশই সংখ্যালঘু নাম। তুমি দেখবে যে মালদাতে সবচেয়ে বেশি নাম 11 লক্ষ, তারপরে মুর্শিদাবাদে 8 লক্ষ, তারপরে উত্তর 24 পরগনায় 5,22,000, তারপরে দক্ষিণ 24 পরগনায় 4,90,000, তারপরে হাওড়াতে প্রায় 2.5 লাখ 3 লাখের কাছাকাছি, হুগলিতে, বর্ধমানে। তো সব জায়গাতেই দেখা যাচ্ছে যে সংখ্যালঘু নামই অ্যাডজুডিকেশনের তালিকায় বেশি। তো এই যে সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে যদি ভোটটা হয়, তাহলেও বিজেপির জন্য ইতিবাচক। আবার যদি রাষ্ট্রপতি শাসনের দিকে যায়, তাহলেও ইতিবাচক। ফলে তাদের দুনো হাত মে লাড্ডু, তারা কিচ্ছু বলবে না, তারা
বলবে যে ইলেকশন কমিশন যা করছে, সুপ্রিম কোর্ট যা করছে সেইভাবেই ভোটটা হবে। সুতরাং বিজেপি একটা স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছে, আর তৃণমূলও আমার মনে হচ্ছে না যে সুপ্রিম কোর্টে গিয়ে খুব প্রেস করবে যে এটাকে ভোটটাকে পিছিয়ে দেওয়া হোক, সবার নাম যাচাই করা হোক, এটা করবে না। রাদার তৃণমূল এই প্রচারটা করে যাবে রাজনৈতিকভাবে যে এসআইআর প্রসেসের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ হয়েছে। ইলেকশন কমিশনের অ্যাপ্রোচটাই ছিল যে এক্সক্লুশনের অ্যাপ্রোচ, ইনক্লুশনের অ্যাপ্রোচ নয়, এবং সেটা বিজেপির সঙ্গে কনাইভেন্সেই হয়েছে। এত লক্ষ লোকের নাম বাদ গেছে, মানুষের দুর্ভোগ হয়েছে ইত্যাদি প্রভৃতি বলেই এটা করবে। এবং আরো একটা কথা মানে শঙ্করদীপদা মনে হয় এর সাথে জুড়ে যায় যে খুব বিচক্ষণতার সঙ্গে এই এসআইআর ইস্যুর সাথে বাংলা বাঙালি অস্মিতা পুরো প্যাকেজ নিয়ে তৃণমূল এই এতদিন পর্যন্ত এই প্রচার বা এই আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছে। ঠিক, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেভাবেই ব্যাপারটাকে, ন্যারেটিভটাকে সেট করেছেন। যে তিনি প্রথমে বলেছিলেন যে আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না যতক্ষণ না সবাই ফর্ম ফিল আপ করছেন। তিনি একটা পশ্চিমবঙ্গের নিজেকে অভিভাবক হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তিনি সেই কারণেই সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন যে এসআইআর মামলায়, এবং তৃণমূল গোড়া থেকেই দেখা যাচ্ছে যে এসআইআর হচ্ছে বাংলা বাঙালির প্রতি আঘাত। বাংলা বাঙালির নাম এসআই তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি করছে ইলেকশন কমিশনের মাধ্যমে, এবং সেই কারণে এই প্রক্রিয়াটা চলছে। তো তৃণমূল তো এই ন্যারেটিভটাই গোটা থেকে সেট করার চেষ্টা করেছে যে এসআইআর এর জন্য বাংলা এবং বাঙালি আক্রান্ত। এবং তৃণমূলের এবারের যে ভোটের যে ন্যারেটিভ সেটাও বাংলা বাঙালি, যে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, বাংলার মেয়েকেই চায়, বা একবার একটি এক্স্যাক্টলি কোডটা ভুলে যাচ্ছে, কিন্তু বাংলা বাঙালি ন্যারেটিভেই কিন্তু সেট করে তার সাথে এসআইআর প্রসেসটা যোগ করে দিয়েছে। এবং আজকে যদি সামগ্রিকভাবে এই অ্যাডজুডিকেশনের পরে সত্ত্বেও যদি ভোটটা হয়ে যায় এবং যদি দেখা যায় যে 10 লাখের নাম যাচাই করাই গেল না, তত তৃণমূল বলবে এটাই যে বাঙালি যোগ্য ভোটারদের ভাত দিয়েই ভোটটা হলো। কিন্তু সেটা সুপ্রিম কোর্টে মামলা করতে যাবে কিনা আই হ্যাভ স্টিল ডাউট, কারণ এটাকে দীর্ঘায়িত করে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাওয়া আমার মনে হয় না যে সেই ভুলটা তৃণমূলও করতে চাইবে। একদমই, অর্থাৎ অনেক কিছু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, উত্তর তো সময় দেবে। কিন্তু যেটা বললাম যে আজকে যে তালিকার দিকে আমাদের নজর ছিল, এই মুহূর্তে যখন আমরা এই আলোচনা করলাম তখনও কিন্তু সেই তালিকা প্রকাশ হয়নি, এবং কিছুক্ষণের মধ্যেই সম্ভবত সেই তালিকা সামনে আসবে, সেদিকে নজর তো থাকবেই। আজকে আমরা এই মুহূর্তে এই আলোচনা এখানেই শেষ করছি। তবে এই যে সাপ্লিমেন্টারি যে লিস্ট, প্রথম তালিকা যে আজকে প্রকাশ হতে চলেছে, তার সমস্ত কিছু আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন দাওয়ালে।